বলা শুরু হয়ে গেছে। আমাদের একটাই দাবি, আমাদের যোগদান চাই, আজকেই যোগদান চাই। যোগদান ছাড়া আমরা বাড়ি ফিরবো না। 84% কোটায় শিক্ষক নিয়োগ চাই। একজন পুরুষ সে মহিলা সেজে হিজাব পইরা এই আন্দোলনে অংশ নিয়েছে। হিজাব পইরা শাহবাগের শিক্ষকরা আন্দোলন করছে, সেই শিক্ষকদের আন্দোলনে হিজাব পরিহিত একজন পুরুষকে আটক করা হয়েছে। তিনি কেন হিজাব পরেছেন এটা জানা গিয়েছে এবং তার আসল পরিচয় জানা গিয়েছে। তিনি যে আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ সেজে শিক্ষকদের আন্দোলন তিনি ঢুকেছেন হিজাব পরে অবস্থায়। আমরা তার বক্তব্য দেখব, পাশাপাশি এই বিষয়টি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছেন তার এক ভাই। তার আলোচনা শুনলে বুঝতে পারবেন যে এই শিক্ষকদের আন্দোলনটা মূলত আওয়ামী ছাত্রলীগের একটি আন্দোলন। আমাদের একটাই দাবি, আমাদের যোগদান চাই, আজকেই যোগদান চাই। যোগদান ছাড়া আমরা বাড়ি ফিরবো না। আমাদের তৃতীয় ধাপে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে 6521 জনকে সুপারিশ প্রাপ্ত করেছে। 31 জন রিটকারীর জন্য আমাদের সেই সুপারিশ বাতিল হয়ে গেছে। তারা কোর্ট থেকে বিচারক বাদ দিয়ে বিচারক আমাদের অফ করে রাখছে। এখন আমরা চাকরি থেকে বঞ্চিত। অনেকে সরকারি বেসরকারি চাকরি করতাম, সেই চাকরি 3 দিন থেকে চাকরি ছেড়ে আমাদের গত নভেম্বরে 5ই আগস্ট জয়েন দেওয়ার কথা ছিল। অনেকে চাকরি ছেড়ে বাসায় আসছে। এখন তারা কি করবে? এখন তো সবাই চাকরি হারা। চাকরি না পাইলে আমরা কি খাবো, আর আমাদের সংসারে কিভাবে চালাবো? আমাদের ভবিষ্যৎ কি হবে? ভবিষ্যৎ তো আমাদের এই সরকারকেই নিতে হবে। আমি বরিশাল সরকারি বর্ধমান কলেজ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি। শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রত্যেক নিজ নিজ জেলা থেকে দিতে হয়। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গোপালগঞ্জ। হ্যাঁ, ধন্যবাদ। শুধু চাকরির জন্য আমাদের সিদ্ধান্তের সাথে প্রশাসন ভাইরা খুব খারাপ আচরণ করতে আছে। আমাদের ভাই বোনদের উপর লাঠি চার্জ এবং জল কামান মারতে আছে। তারা কোথা থেকে এসেছেন? আপনি কোথা থেকে এসেছেন? হ্যাঁ, আপনি কোথা থেকে এসেছেন? জি বলেন। আমার বাতিজি আছে, বাতিজি কোথায়? আমাদেরকে 84% কোটায় শিক্ষক নিয়োগ চাই। একজন পুরুষ সে মহিলা সেজে হিজাব পইরা এই আন্দোলনে অংশ নিয়েছে। হিজাব পইরা আমি আসলে এখন কি একটা অদ্ভুত বিষয়। 84% কোটায় শিক্ষক নিয়োগ চাই, যেখানে 60% নারী কোটা আর 20% হলো পোষ্য কোটা। পোষ্য কোটা কি? শিক্ষকের যে সন্তানরা আছে এদেরকে স্পেশাল কোটায় নিয়োগ দিতে হবে। আর 4% হলো বিজ্ঞান বিভাগের যারা, আর 16% থাকলো সাধারণ শিক্ষার্থীদের কোটা। এইভাবে শিক্ষক নিয়োগ চাই। তৃতীয় ধাপের ফলাফলটা এই গণ অভ্যুত্থানের পরে দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের পরে মানে এই যে আমাদের একটা মেধার পক্ষে রায় পেলাম হাইকোর্টে, 83% মেধায় আর 7% কোটায়। এই রায়ের পরে এই 84% কোটায় নিয়োগের একটা সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়, এবং এই নিয়োগের ক্ষেত্রে সুপারিশ প্রদান করেছে আমাদের শিক্ষক স্যার আসিফ নজরুল স্যার। তিনি মতামত দিয়েছে এই নিয়োগটা 84% কোটায় হতে পারে। প্যাচ লেগে গেছে। যারা ক্ষতিগ্রস্ত, যারা নিয়োগ বঞ্চিত শিক্ষক হিসেবে পরীক্ষা দিয়েছে,
তারা অনেক মার্ক পেয়েও এখানে তালিকায় নাম আসেনি, কিন্তু কোটায় থাকার ফলে নাম এসেছে অমেধাবীদের। ৬,৫০০ এর মতো নিয়োগ, সেখানে ৫,৫০০-র উপরে হলো কোটায়, আর মানে ১,০০০ হলো মেধায়। মানে ৬,৫০০ শিক্ষক নিয়োগ পাবে, মাত্র ১,০০০ জন মেধাবী পাবে, বাকি সবগুলো হলো কোটায়। এই দাবিতে এই নিয়োগ যখন হাইকোর্টে চ্যালেঞ্জ করা হলো যে যেহেতু কোটায় নিয়োগটা অবৈধ, অনৈতিক এবং জুলুম, তাই মেধার ফলাফল হবে, মেধায় হাইকোর্ট রায় দিয়েছে। সেই রায়ের অনুযায়ী হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে যে এই গণ অভ্যুত্থানের পরে কোটায় নিয়োগ দেওয়ার জন্য ফলাফল দিবে বিধানরঞ্জন রায়, আসিফ নজরুল স্যাররা, এটা কেমন যৌক্তিক বিষয়, কতটা যৌক্তিক বিষয়। এই জন্য আমাদের ভাইরা জীবন দিছে। আজকে আমার পাশে আছে এই যে গণ অভ্যুত্থানে আহত সহযোদ্ধা, চোখ হারিয়েছে মেধায় নিয়োগের জন্য, সে কথা বলবে। আপনি বলেন, এই যে আসিফ নজরুল স্যার, বিধানরঞ্জন রায়রা মিলে একটা ষড়যন্ত্র করলো যে ৮৪% কোটায় নিয়োগ দিবে এখনো, যা তো অনৈতিক, তা তো সবসময়ের জন্যই অনৈতিক, যা ন্যায় সঙ্গত না, যা জুলুম, তা একজনকেও যদি নিয়োগ দেয় সেটাকে জুলুম না? আপনি বলেন একটু সবার কাছে যে এটা কতটুকু যৌক্তিক হলো। জি, ধন্যবাদ আমার শ্রদ্ধেয় তারিক ভাইকে, আমি খুব ভালোবাসি ওনাকে। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে কি, মানে আসিফ নজরুল স্যারদের তো লাইফ শেষ, ঠিক না? ওনারা কি চায়? আমরা তো লেখাপড়া শেষ করেছি, যাই হোক, ওই শিক্ষকরা যখন আসতো লিকচার দিত, দেখতাম ভুংবাং লিকচার দিয়ে চলে যেত। কেন যেত জানেন? কারণ ওই যে কোটা থেকে আসছে, তাদের ডিসাপ নিয়ে আসতো, নিয়ে এসে আমাদের লিকচার দিয়ে চলে যেত। কিন্তু আমরা বুঝলাম কি বুঝলাম না সেই মতামত নেওয়ার চেষ্টা করতাম। এটা আমি ঢাকা ভার্সিটির কথাই বলতেছি, ঠিক আছে? তারপর আরেকটি কথা বলি যে আপনারা যে এই যে ৮৪% কোটা চাচ্ছেন, আপনারা কোটা নেন, সমস্যা নাই, তাহলে আমাদের আন্দোলনের যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে ফিরিয়ে দেন, তাদের সম্পদগুলো ফিরিয়ে দেন। আমাদের যদি কোটায় যদি থাকে, তাহলে আমাদের শেখ হাসিনা কি দোষ করছে? আমাদেরকে শেখ হাসিনা কি আমার বারাবাদ খেয়েছিল? খাইনি। আমরা কেন আমরা এই আন্দোলনে এসেছি? কারণ আমাদের যে সন্তানরা আসবে, আমাদের যে ছেলে মেয়েরা আসবে, তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে উজ্জ্বল মুখী করে তুলতে পারে। এটাই তো আমাদের চাওয়া। আজকে আমরা ভার্সিটি লেভেল থেকে শুরু করে অনেক বড় বড় পর্যায় থেকে লেখাপড়া করে আসার পরেও আমরা ঠিকঠাক ইংলিশ বলতে পারি না। ইংলিশ কি, আমরা বাংলা কথা ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারি না। কেন? কারণটা হচ্ছে এই যে আপনাদের এই কোটা এই খেলা নিয়ে, এগুলো বন্ধ করুন। 65% শিক্ষার্থী বাংলা রিডিং পড়তে পারে না প্রাইমারি শেষ করে। এখানে কি মানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে চিন্তা করতে পারেন? এইটা অনেকের জন্যই চাকরি, অনেকের জন্য এটা দিয়ে ভাত আসবে, রুটি রুজি আসবে, কিন্তু আমাদের সন্তানের উপর দিয়ে আপনারা পোস্টমার্টেম করবেন, আমাদের সন্তানদেরকে আপনারা মৃত্যুর মুখে দিয়ে দিবেন, মেধাহীন বানাবেন, পঙ্গু বানিয়ে দিবেন। 65% শিক্ষার্থী বাংলা রিডিং পড়তে পারবে না, আর আপনারা 84% কোটায় শিক্ষক নিয়োগ চাইবেন। একজন শিক্ষক সে তার সন্তানের জন্য পোষ্য কোটা চায়। কেন? আপনি মাস্টার না, আপনার সন্তানকে লেখাপড়া করাইছেন না, আপনি সবচেয়ে ভালো আপনার সন্তানকে পড়াইছেন, আপনার সন্তানের জন্য পোষ্য কোটা কেন প্রয়োজন হচ্ছে? তাহলে একজন কৃষকের সন্তান কি অপরাধ করেছে? কৃষকের সন্তানের কোনো কোটা নাই, সুইপারের সন্তানের কোনো কোটা নাই, রিক্সাওয়ালার সন্তানের জন্য কোটা নাই, একজন দোকানদারের সন্তানের জন্য কোটা নাই। আপনার শিক্ষক, আপনি শিক্ষকতা পেশায় থেকে সন্তানকে সবচেয়ে ভালো শেখালেন। আজকে একটা কথা বলি, আপনি যে মানের শিক্ষক এই যে কোটায় নিয়োগ পাচ্ছেন, আপনার নিজের উপর তো আত্মবিশ্বাস নাই। আপনি আপনার সন্তানকে আপনার স্কুলে আপনি পড়ান না, কারণ ওইটা ভালো স্কুল না, ওইখানে ভালো লেখাপড়া হয় না। আপনি খারাপ লেখাপড়া করান, আপনি বাংলা রিডিং পড়াতে পারছেন না। আজকে আমি বলছি, যেই শিক্ষকগুলো কোটায় নিয়োগ পেয়েছে, অনেকে বলবেন প্রথম দ্বিতীয় ধাপে কোটায় কেন নিয়োগ পাইল? আমি সব কোটায় নিয়োগেরই চ্যালেঞ্জ করছি, এগুলোর পুনর্মূল্যায়ন হোক। যারা এই অমেধাবীরা নিয়োগ পেয়ে আমাদের উপর, আমাদের শিক্ষা ব্যবস্থাকে জাহান্নাম বানিয়েছেন, তাদের পুনর্মূল্যায়ন হোক, সবার পুনর্মূল্যায়ন হোক। যারা যারা মেধাবী না তাদেরকে আবার সুযোগ দেন, দরকার হলে তারা আবার পরীক্ষা দেবে। এখন এইখানে যারা কোটায় নিয়োগ পাওয়ার জন্য যুদ্ধ করতেছেন, এই যে পুরুষ, আপনি একজন শিক্ষকের সন্তান পোষ্য কোটায় নিয়োগ পাইছেন,
তাই না? পোস্ট কোটায় নিয়োগ পাইছেন, হিজাব পইরা যান জীবন দেওয়ার জন্য এখানে নামে পড়ছেন মহিলাদের সঙ্গে, যান জীবন দিয়া হিজাব পইরা নামছেন। আমার দেশ পত্রিকা একটা সত্যিকারের পত্রিকা, একবারে জায়গা মতো নিউজ করে দিয়েছে যে হিজাব পইরা আপনারা এখানে নামছেন। কি অদ্ভুত বিষয়, শেষ করেন আপনি। জি অবশ্যই। এখন যে বিষয়গুলো দাঁড়াইছে সে বিষয়গুলো হচ্ছে যে আপনারা এগুলো বন্ধ করেন, ঠিক আছে? এগুলো বন্ধ করে আপনারা সঠিক পথে ফিরে আসেন। আমাদের সন্তানদেরকে বা আমাদের যারা ছোট ভাই আছে যারা লেখাপড়া করতেছে ওদেরকে একটু বাঁচতে শেখান। আমরা যেন পরের উপরে ডিপেন্ডেন্ট না হই, সেজন্য আমাদেরকে সুন্দর করে বাঁচার সুযোগ করে দেন। আপনারা অযথা আন্দোলন করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাদের এই আন্দোলন কখনোই সফল হতে দেব না। কেন দেব না? কারণ হচ্ছে আমরা যেই ক্ষতিগ্রস্ত হয়েছি সেই ক্ষতিগ্রস্ত আমাদের যে সন্তানরা আছে বা আমাদের যারা শিশুরা আছে ওদেরকে এই ক্ষতিগ্রস্ত হতে দেব না। আপনারা কি করতেন? আওয়ামী লীগের সরকারের দালালি করে তাদেরকে টাকা দিয়ে আপনারা মাস্টারি নিয়োগ নিতেন। কেন নিতেন? কারণ হচ্ছে যে আপনাদের কোনো যোগ্যতা নাই, আপনাদের কোনো অ্যাবিলিটি নাই যে একজন শিক্ষক হওয়ার মতো। আপনারা কি করেন? সারা রাত ঘুমান না, যা স্কুলে যাওয়ার পরে ছাত্রদের বলো তোমরা এটা করো, আমরা ঘুমাচ্ছি। এগুলো পরীক্ষিত। আমি বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে চাকরি করেছি, আমি বিভিন্ন সময় ডিউটিতে ছিলাম, আমি দেখেছি অনেক শিক্ষক আপনারা ঘুমাতেন, আমার এটা নিজ চোখে দেখা। তাই আপনাদেরকে বলছি এরকম শিক্ষকতার যোগ্যতা, আপনি টাকা ইনকাম করবেন, অনেক জায়গা আছে, অনেক কিছু করার মতো আছে, আপনারা সেই জায়গা যান। এই শিক্ষকের মতো এই জায়গাতে আপনারা অযথা অযৌক্তিকভাবে আপনারা আসবেন না। ধন্যবাদ। আপনাদের অনেকেরই বাবা মা নাই, আপনারা এতিম হতে পারেন, আপনার বাবা অসুস্থ হতে পারেন আপনার বাবা অসুস্থ, অথবা আপনি এতিম হতে পারেন, যাই হন আপনি অভাবী হতে পারেন। এই শিক্ষকতা পেশাটা আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ এখানে নির্ভরশীল। আমরা আর চাই না 65% আমাদের শিক্ষার্থীরা বাংলা রিডিং পড়তে পারবে না, এরকম আর চাই না। একটা বড় লড়াইয়ের মধ্য দিয়ে কোটা ব্যবস্থাপনা কবর রচনা হয়েছে। আপনারা নতুন করে এই কোটা প্রথাকে আর সমর্থন করেন না। আসিফ নজরুল স্যারকে বলবো, আপনি একটা প্যাচ লাগাই দিয়েছেন, এই যে কোটায় নিয়োগের সুপারিশ দিয়েছেন, আপনি এটা কিভাবে করলেন স্যার? বিধানরঞ্জন স্যার আপনাকে বলছি, আপনি এই কামটা কেমনি করলেন? এটা প্যাচ লাগাই দিয়েছেন না আপনি, কামটা ঠিক করেন নাই। কিন্তু এটা কিন্তু গণ অভ্যুত্থানের স্পিডের সঙ্গে যায় না। আপনারা এটা খুব জুলুম করছেন। পারবেন এই লোকের চোখ ফিরাই দিতে? আমি পিঠে গুলি খাইছিলাম, আমার যে কয়েক ফোঁটা রক্ত ঝরছে, ওই রক্ত ফেরত দিতে পারবেন? বলে এটা তো আপনার রুটি রুজি চেয়েও আমাদের সন্তানদের ভবিষ্যৎ। আপনি দেখেন, আপনি একজন অযোগ্য হয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন মানে কি জানেন? 1 বছর না, আপনি দীর্ঘ 30-40 বছর ধরে আমাদের অযোগ্য অমেধাবী সন্তান আপনারা তৈরি করবেন। এইটা তো আমরা দিতে পারি না। ছাত্রলীগ নিয়োগ প্রত্যাশী সেজে শাহবাগে অস্থিতিশীলতা করছে, 84% কোটায় নিয়োগ চাই। আমরা যে কোটার আন্দোলন করলাম না, এখন 84% কোটায়। আপনারা একটু দেখবেন, ওকে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে ও পালাচ্ছে কিভাবে। এই যে দেখেন, এই যে এই ছেলে ওরে আমরা প্রশাসনের ভাইদেরকে বলি, ও সুপারিশপ্রাপ্ত না, দেখবেন আপনারা, ওরে দ্রুত গ্রেপ্তার করেন। এবং কয়েকশো ছাত্রলীগ নেতা এই আন্দোলনের মধ্যে ঢুইকা পুলিশের সাথে ধস্তাধস্তি করতেছে, ছাত্রলীগ নেত্রীদের মুখে মাস্ক পরে নামাই দিছে। আবার দেখলাম অনেক রাজনৈতিক কর্মী এদের দালালি করে আবার পোস্ট করছে। আমি একটু দেখাই, জাস্ট দেখেন আপনারা। এই যে দেখেন, ও এখন পর্যন্ত কিন্তু দেখেন যোগদান করেছে, ও বলছে আমরা দ্রুত যোগদান চাই, ও নরসিংদী থেকে আসছে, ঠিক আছে। এরপরে আপনারা দেখেন
দেখেন সবগুলো মাস্ক পরে আসছে, মাস্ক পরে আসছে সবগুলা। ওই দেখেন ওদের পিছনে একটা মাস্ক পরা, ঠিক আছে? আমি আরো দেখাচ্ছি। প্রথমে ওয়াইফ বললো, পরে বলতেছে ভাতিজি। দৌড় দৌড়। এই দেখেন মাস্ক পরা, মাস্ক পরা। এখানে মেজরিটি অনেক ছেলেপেলে আছে যারা মাস্ক পরে ছাত্রলীগ নেতারা এখানে আসছে। এই যে মাস্ক পরা, এই যে মাস্ক পরা, এই যে মাস্ক পরা একটা, এই যে মাস্ক পরা। আমি একটু বলি, যে সকল রাজনৈতিক কর্মী এই যে 84% কোটার পক্ষে লিখা ওইখানে পোস্ট করতেছেন যে এদের সাথে সমঝোতা চাই, হ্যাঁ সমঝোতা চাই, মিয়া নাটক করেন না, নাটক করেন। কোটা আন্দোলন করে নেতা হয়েছেন, এখন 84% কোটায় নিয়োগের জন্য দালালি করেন, দালালি করেন, তাই না? দালালি করেন। এই নেপাগিরি মানানোর জন্য এই কোটা আন্দোলন করছিলেন, তাই না? তারপরে কোটা আন্দোলন শেষ করে বলেন আমাদের ক্যারিয়ার শেষ, আমার বাড়ি ভাড়া দাও, আমার 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 ক্যারিয়ার শেষ, আমাকে তোমরা খাওয়াও। হ্যাঁ, তুমি নেতা হইছো, তোমাকে খাওয়ানো এখন দেশের দায়িত্ব। তুমি চাঁদাবাজি করবা, ধান্দাবাজি করবা, কোন ব্যবসা বাণিজ্য করবা না, চাকরি করবা না, বলবা ক্যারিয়ার শেষ, আমি ব্যাংকার হইতাম, আমি শিক্ষক হইতাম, আমাকে এখন তোমরা খাওয়াও। এখন আইসা কোটার পক্ষে ফেসবুকে পোস্ট দাও তোমরা, তাই না? কোটার পক্ষে 84% কোটায় শিক্ষক নিয়োগ হবে, তাই না? হাইকোর্টে আমরা রিট করছি, রিট করে থামাই দিছি যে আমরা আর একটা শিক্ষকও কোটায় নিয়োগ দিতে দেব না। যদি ভুয়া ডাক্তার দিয়ে আমরা চিকিৎসা করাতে না চাই, ভুয়া শিক্ষক দিয়ে, কোটায় নিয়োগ পাওয়া শিক্ষক দিয়ে আমরা কেন আমাদের সন্তানদেরকে পড়াবো? কেন পড়াবো? ছাত্রলীগ নেতারা এখানে ঢুকে বিশৃঙ্খলা করছে, ছাত্রলীগ নেত্রীরা এখানে মুখে মাস্ক পয়রা চিল্লায় এখানে মরে যাচ্ছে, ঠিক আছে? আর এখানে কোটার আন্দোলনকারী কয়েকটা আছে, এরা কোটার আন্দোলন করে নেতা হইয়া ভিক্ষাবৃত্তি কইরা বিকাশে টাকা নিয়ে চলে, আজকে বলে এদের সঙ্গে সমঝোতা করতে। হ্যাঁ, এদের সঙ্গে সমঝোতা করতে। তাহলে তুই কোটা আন্দোলন কেন করছিস ভাই? বল বল কেন করছিস? এরা একটা মুখে কুলুপ দিয়ে রাখছে। আমরা দীর্ঘদিন ধরে বলতেছি যেটা অন্যায় সেটা একবারের জন্য অন্যায়। হাইকোর্ট থেকে বলছে না যে 93% মেধায় নিয়োগ দিবে, এই বলার পর থেকে সকল কোটার নিয়োগ অবৈধ এবং একবারের জন্য অবৈধ, অর্ধেকের জন্য অবৈধ। অবৈধ মানে অবৈধ। আমরা আমাদের সন্তানদেরকে কেন আমরা কোটায় নিয়োগ দেওয়া শিক্ষকের কাছে পড়াবো? আমাদের টাকা দিয়ে, আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে। কে চাকরি পাবে না, কার রুজি নাই, কার চাকরি হচ্ছে না, কার মা অসুস্থ, এইটা দেখে আমি আমার সন্তানকে অযোগ্য শিক্ষকের কাছে আমি কেন পড়াবো? আমরা বেস্ট টিচার চাই। 65% শিক্ষার্থী প্রাইমারি শেষ করে বাংলা রিডিং পড়তে পারে না এসব অযোগ্য শিক্ষকের কারণে। তারা উকুন তোলায়, তারা লুডু খেলে, তারা খেলাধুলা করে, তারা পড়াশোনা বাদ দিয়ে ভাত রান্না করতে যায়, শিক্ষার্থীদেরকে দিয়ে ভাত রান্না করায়, তরকারি কাটায়, এগুলো কইরা আমাদের শিক্ষার মান আজকে বেহাল দশা করেছে। আজকে কিছু কোটার নেতা চান্দাবাজি করে খায়, ধান্দাবাজি করে খায়, বিকাশ করে খায়। ওরা সারাক্ষণ চিল্লাচিল্লি করে, ওর ক্যারিয়ার শেষ। বেটা সারা দুনিয়ার মানুষ আন্দোলন সংগ্রাম করে নিজের মতো করে আবার চাকরি করে, ব্যবসা করে। আমাদের এই আন্দোলনে অনেক ছেলে পেলে এনএসএ চাকরি পাইছে, বিসিএস হয়েছে। তুমি এখানে রাজনীতি মানানোর জন্য বৈশা বৈশা মানুষের টাকা খাও, মানুষের টাকা দিয়ে ঘর ভাড়া দাও, আর বলো তোমার ক্যারিয়ার শেষ, কান্নাকাটি করো। আবার এখানে আইসা কোটার পক্ষে এরা অবস্থান নাই। এদের নির্লজ্জ, এদের রাজনীতি করার অধিকার নাই। আন্দোলন থেকে উঠা আইসা প্রত্যেকটা এরকম আমাদের কোটা আন্দোলনের অনেকগুলো নেতা আছে যারা এরকম ভিক্ষাবৃত্তি করে চলে, ভিক্ষাবৃত্তি করে চলে, সারাক্ষণ কান্নাকাটি করে, ওদের ক্যারিয়ার শেষ। আজকে এরা অনেকেই কোটার পক্ষে অবস্থান নিচ্ছে। কেন? এটা কাজ করতে সমস্যা কি? কইরে খাইতে পারো না, ব্যবসা করতে পারো না, চাকরি করতে পারো না, আরে বেটা রাজনীতি করা কোনো পেশা নাকি? হ্যাঁ, রাজনীতি করা কোনো পেশা? কোটার পক্ষে অবস্থান নিচ্ছে বলে
ওইখানে যারা শাহবাগে আন্দোলন করতেছে ওদেরকে কেন উঠাই দিচ্ছে? ওদের সাথে সমঝোতা করতে হবে। সমঝোতা করে আমার সন্তানদেরকে, অযোগ্যদেরকে দিয়ে আমরা পড়াবো, আমরা বাধ্য। তাই তো আমরা বাধ্য। আজকে ধরাই দিলাম না, মাস্ক পরে কতগুলো লুকায় লুকায় ছাত্রলীগ নেতারা আসছে, উস্কানি দিচ্ছে। আজকের মতো নিয়োগ চাই, কিন্তু ও নিজেই পরীক্ষার্থী না। দেখছেন না আপনারা? দর্শক, আলোচনা শুনেছেন, তারা কোটায় চাকরি চাচ্ছে, যে কোটার জন্য তো আন্দোলন, সেই কোটায় তারা চাকরি চাচ্ছে মগের মূল্য। অর্থাৎ মূলত এই আন্দোলন সম্পূর্ণরূপে আওয়ামী লীগ ফেসিস্টদের আন্দোলন। এখানে ছাত্রলীগ আওয়ামী লীগ ঢুকে এই আন্দোলন করছে, এটা স্পষ্ট। এই হিজাব পরিহিত এক পুরুষকে দেখেছেন, সে ধরা খেয়েছে হিজাব পরা অবস্থায়। হিজাব পরে সে গেছে সেখানে মহিলা সেজে সে আন্দোলন করার জন্য। কতটা নিচু কাজ এটা! একজন শিক্ষককে এই কাজ করতে পারে? একজন শিক্ষক সে পুরুষ থেকে নারী সেজে সে আন্দোলনে গিয়েছে, তার তো রুচিই নেই, সে কীভাবে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে? যাক প্রিয় দর্শক, আসলে এই সমস্ত আন্দোলনগুলো দমন করতে হবে, দমন করা হচ্ছে। তো সরকারকে যারা সাপোর্ট করবে তাদের উচিত হবে এই মুহূর্তে আন্দোলনে না যেয়ে সরকারকে স্মারকলিপি দেওয়া। আন্দোলনে গেলে তো দাবি মানা হচ্ছে না, বা দাবি মেনে নেওয়া হবে না। সরকারের যেটা উপযুক্ত তারা সেটাই কিন্তু করতেছে বা করার চেষ্টা করবে। যাক প্রিয় দর্শক, আলোচনা শুনেছেন এবং এই শিক্ষকদের আন্দোলন নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।